আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। জনাব আসাদুজ্জামান রিপন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। রিপন ভাই, একটা জিনিস কয়েকদিন ধরে মানে একটু বলা বলি হচ্ছিল যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর তারা সংস্কারের উপর বেশ জোর দিচ্ছিল এবং সংস্কারগুলো বিভিন্ন ধাপে ধাপে এসে এখন জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তারা সংস্কার করবে এমন একটা পর্যায়ে উপস্থিত হয়েছে। আমরা এর মধ্যে একটা পত্রিকায় দেখলাম যে তারা নাকি এর মধ্যে অনানুষ্ঠানিকভাবে কয়েকটা রাজনৈতিক দলের সঙ্গে কথাও বলেছে এই জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপির নামও সেখানে দেখলাম। এর মাঝে দুদিন আগে বিএনপির নেতা মির্জা আব্বাস সাহেব বললেন যে, ওনার কথা যদি আমি কোট আনকোট আপনাকে বলি, যে ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে। ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত নয়, তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না। বিএনপির এই যে অবস্থান, এটা কি অতি সাম্প্রতিক অবস্থান নাকি আগে থেকেই এই অবস্থানে ছিল? ধন্যবাদ আপনাকে। ঠিক মির্জা আব্বাস সাহেব উনি পার্টির ওয়ান অফ দ্য স্ট্যান্ডিং কমিটি মেম্বার। উনি যেভাবে বলেছেন এই ধরনের আলোচনা সামগ্রিকভাবে পার্টির সিদ্ধান্ত এরকম পর্যায়ে না। এটা হচ্ছে মূল কথা। বিএনপি সংস্কার চায়, বরাবরই এই কথাটাই বিএনপি বলেছে যে বিএনপি সংস্কার চায়, এবং বিএনপি সংস্কার চাই বলেই তো বিএনপি রাষ্ট্র মেরামতে, রাষ্ট্র বিনির্মাণে 31 দফার কথা বলেছে। সুতরাং এবং এই কথাগুলোর সাথে যাদের যাদের আমাদের মিল থাকবে, যেমন মনে করেন আমরা বলেছি যে আপনার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। আমরা বলেছি যে আপনার দুবারে বেশি বা দু মেয়াদের বেশি প্রধানমন্ত্রী একই ব্যক্তির দায়িত্ব পালন করবেন, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আছে। সুতরাং এই বিষয়গুলোর সাথে যাদের সাথে আমাদের ঐকমত্য হবে, নিঃসন্দেহে আমরা সেগুলো তো মেনে নিতেই পারি বা আলোচনা হতেই পারে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব বলেছেন, সেটা হলো যে এর চেয়েও যদি আরো নতুন নতুন কোনো প্রস্তাবও যদি আসে, সেই প্রস্তাবগুলো আমরা সংযোজন করতে পারি বা কিছু বিয়োজনও করা যেতে পারে। সুতরাং কোন একেবারে একটা স্ট্যাটিক জায়গার মধ্যে কিন্তু বিএনপি নেই। বিএনপি যে কথাটি বলতে চায় সেটা হচ্ছে যে সংস্কারটা যদি সাস্টেনেবল হবে তখনই যখন একটা নির্বাচিত সরকার যদি সেটাকে একসেপ্ট করে, এবং এইগুলো তো আলটিমেটলি অনুমোদন করতে হবে পার্লামেন্টের মধ্য দিয়ে, তাই না? এটার জন্য একটা জি। কনসেনসাস হওয়া দরকার। এটা তো আরোপিত কোনো সংস্কার তো আসলে সাস্টেন করবেন। আপনি জানেন 111-এর টাইমে তৎকালীন যে গভর্নমেন্ট ছিল তারা কিন্তু অনেকগুলো সংস্কারের প্রস্তাব এনেছিল, এটা সত্য। এবং ফাইনালি যে পার্টিটি আপনার 2009 সালে যখন দায়িত্ব গ্রহণ করতে, আওয়ামী লীগের কথাই যদি বলি, আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তারা কিন্তু আপনার মোস্ট অফ দ্য রেকমেন্ডেশনস এগুলো কিন্তু তারা অ্যাকসেপ্ট করেনি। সেই জন্য সাস্টেনেবল সংস্কার তখনই হতে পারে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার আলোচনা মধ্য দিয়ে যেগুলো গৃহীত হবে সেটাই হচ্ছে আপনার স্পিরিটটা। তো এর মধ্যে গতকালকে আসার ব্যাপার হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ডেডলাইনটা ঠিক রেখেই আপনার নির্বাচনের আয়োজন হবে এবং এর মধ্যে সংস্কারগুলো এগিয়ে নিতে হবে। আসলে এখানে আপনার খুব বড় মাপের কোনো কিছু নাই। বিষয়টা আপনার যেই জায়গাটায় যে ঠেকবে বা দাঁড়াবে সেটা হচ্ছে যে, যেমন আপনার নাগরিক কমিটির, এখন তো নাগরিক কমিটি না, একসময় নাগরিক কমিটি, যাহা নাগরিক কমিটি তাই আপনার নাগরিক পার্টি, একই জিনিস। তো তারা জি। বলেছে যে আপনার গণপরিষদে নির্বাচন হতে হবে। আবার বলেছে জি। গণপরিষদ এবং জাতীয় সংসদে নির্বাচন একসাথে হওয়া যায়। এগুলো খুব গোলমেলে কথাবার্তা। তো আপনার গণপরিষদটা কখনো, যখন একটা রাষ্ট্রের যখন সংবিধান থাকে না, আপনি জানেন, তখন একটা গণপরিষদের মধ্য দিয়ে আপনি নতুন সংবিধান প্রণয়ন করবেন, তাই না? আপনার দেশে তো একটা সংবিধান এক্সিস্ট করে। সেই সংবিধানে অনেক কিছুই আপনার হয়তো ত্রুটিযুক্ত। এই সংবিধানটার মধ্যে 1/3 আপনার একটা বিশেষ রাজনৈতিক দলের ধ্যান ভাবনা, তাদের গুণগান কীর্তন গুলোর সমন্বিত করে
আপনার সংবিধানের এক তৃতীয়াংশ মানে আপনার ইয়ে করা হয়েছে, এটাকে লিপিবদ্ধ করা হয়েছে। এইগুলো অনেক ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো মুক্ত তো আমরা করতেই পারি। তো এখন বর্তমান সরকারও তো আপনার একটা কি বলে আপনার এই বর্তমান সংবিধান অধীনে তারা শপথ নিয়েছেন, এবং এই সংবিধানের অধীনে শপথ নিয়ে তারা কিন্তু সংবিধান সংরক্ষণ করার জন্য, আফোর্ড করার জন্য তারা শপথবদ্ধ হয়েছে। তো এখন আন্ডার হোয়াট প্রসেস আপনি এই সংবিধানটাকে ডিসকার্ড করবেন? দ্যাটস এ মেজর মেজর ডিসকাশন। আপনি গণপরিষদটা যে গণপরিষদ নির্বাচন করবেন, তার আগে তো যে বর্তমান সংবিধানটাকে স্ক্র্যাপ করতে হবে বা স্থগিত করতে হবে, কথার কথা, তাই না? তা আপনি এই তারা সমস্ত তো মানে স্থগিতের কথাই বলছে। আপনি আপনি এই কথাটা ভালো পয়েন্ট ধরেছেন। আমি কিন্তু এই ধরনের প্রস্তাবের কথা শুনেছি, যে তারা ভাবছেন যে বর্তমান সংবিধানটাকে স্থগিত করে তারপরে তারা এই সংস্কার কাজগুলি করবেন, এবং ফাইন, সেখানে এই 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 আপনি, এই তারা আমি আরেকটু বলে নিই আপনাকে, আমি যে যে আপনার যে জাতীয় নাগরিক পার্টি, তার আহ্বায়ক নাহিদ ইসলামও কিন্তু কদিন আগে বলেছেন যে গণপরিষদের মাধ্যমেই সংস্কার করতে হবে, অন্যথায় সংসদের সংবিধান সংস্কার টেকসই হবে না। কারণ টেকসই হবে না মানে কি, মানে গণপরিষদের কনসেপ্টটা আসলে কি বলতে চায় তারা, এবং ওইভাবে সংবিধান সংশোধন না করলে এটা টেকসই হবে না, এর অর্থটাই আপনি কি বুঝেন? না, এটা এটা বলতে, এটা আমি যেটা বুঝি সেটা তারা হয়তো এটা বলতে চেয়েছেন যে এখন আপনার আলোচনা করলেন ফাইনালি যে যে আপনার যেই রাজনৈতিক দল বা যারা নির্বাচিত হবেন তারা যদি সেটা একসেপ্ট না করেন, তাহলে তো সেটা সেই সেই মানে আপনার সংস্কারটা আসলে তো আপনার মানে মানে গ্রহণযোগ্য হবে না বা গৃহীত হবে না। তো এখন সেটা গৃহীত করার জন্য তো আপনার যদি গণপরিষদের ব্যাপারটা, তো গণপরিষদের কনসেপ্টটা কতজন মানুষ বিশ্বাস করে সেটা তো একটা ইম্পর্টেন্ট। নতুন একটা রাজনৈতিক দল, তারা বলছে গণপরিষদের মধ্য দিয়ে করতে হচ্ছে। এখন সেই নতুন রাজনৈতিক দলের এই গণপরিষদের ভাবনা দেশের কত অংশ জনগণ সমর্থন করে সেটা একটা ব্যাপার আছে না? জি 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 জি। আপনার ভাবনাটা আপনি তাহলে আপনি পার্লামেন্টে যান, পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেন, করার পর যদি আপনি মেজরিটি যদি পান, আপনি নির্বাচন আগে আপনি ইশতেহারের মধ্যে বলেন যে আমরা ক্ষমতায় গেলে এক্সিস্টিং যে সংবিধানটা আছে সেই সংবিধানটা আমরা স্ক্র্যাপ করব অথবা স্থগিত করব, করার পরে আমরা একটা গণপরিষদ করব। এগুলো আপনি আপনার ইশতেহারের মধ্যে বলতে পারেন, এবং জনগণ যদি আপনাকে ম্যান্ডেট দেয়, অলরাইট, ইউ ক্যান ডু ইট। কিন্তু আপনি জি মানে নির্বাচনে অংশ না নিয়ে, পার্লামেন্টে মেজরিটি কমান্ড না করে, আপনি তো এই মানে কোনো প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে যদি বলেন যে আপনি ইয়ে করবেন, গণপরিষদ করবেন, অথবা কোনো রাজনৈতিক দল যদি বলে, কথার কথা, কোনো এখন যদি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি তারা যদি বলে যে আমরা ইয়ে করতে চাই, কি বলে আপনার মানে রাশিয়ান স্টাইলে অথবা চীনা স্টাইলে আমরা শাসন ব্যবস্থা করতে চাই, একেবারে ওই ধরনের একটা সংবিধান তৈরি করলেন। এই সংবিধানটা তো গ্রহণ করার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে, একটা ফোরাম লাগবে তো, নাকি? তো সেই রাইট। ফোরামটা কোনটা? সে ফোরামটা তো আপনার পার্লামেন্ট। তো সে জি পার্লামেন্টে যাওয়ার জন্য তো আপনাকে নির্বাচনে যেতে হবে, সেই নির্বাচনে আপনার মেজরিটি কমান্ড করতে হবে। তো মেজরিটি কমান্ড না করে আপনি কি করে আপনি মানে আপনার ভাবনাগুলো আপনি ইমপ্লিমেন্ট করবেন? আচ্ছা, এর মাঝখানে আরেকবার আমরা দেখলাম ডক্টর আলী রিয়াজ বলেছিলেন যে অধ্যাদেশের মাধ্যমে নাকি সংবিধান সংশোধন করা যায়। এটাকে আপনি কিভাবে ভাবছেন? আপনি অধ্যাদেশের মধ্য দিয়ে তো আপনি সংবিধান সংশোধন, আপনি একটা সংশোধনের প্রস্তাব আনতে পারেন, কিন্তু সেটা গ্রহণ করবে কে? সেটা তো ফাইনালি গ্রহণ করবে, ধরেন আপনি, আর যদি আমি আগের ইতিহাস যদি বলি, রাষ্ট্রপতি যখন আপনার সংবিধান নট ফোর্স, সংবিধান যখন কার্যকর থাকে না বা জি সংবিধান যখন স্থগিত থাকে, তখন আপনার মানে যদি আমি পূর্বের অভিজ্ঞতার কথা যদি ধরি, তো তখন আপনার প্রেসিডেন্ট অথবা তৎকালীন মানে প্রধান সামরিক আইন প্রশাসক তারা অধ্যাদেশ জারি করতেন। তো অধ্যাদেশ জারি করতেন, তারপরে আপনার পার্লামেন্টে যখন অধিবেশন হতো সেই অধিবেশনে এইগুলো উত্থাপিত হতো। উত্থাপিত হওয়ার মধ্যে যেগুলো গ্রহণ করা হতো সেগুলো আইনে পরিণত হতো, যেগুলো গ্রহণ হতো সেগুলো আইনে থাকতো না, এটি তো স্বাভাবিক। কিন্তু আপনি জি। অধ্যাদেশ জারি করলেন, সেই অধ্যাদেশটা এনডোর্স করবে কারা? আপনি হ্যাঁ, ওটা অবশ্যই তো অধ্যাদেশ, পরবর্তী সংসদে এন্ডোর্স করতে হবে, রাইট? হ্যাঁ, তা আমরা তো সে কথাটি বলছি। আমি বলতে চাচ্ছিলাম যে আপনার গণপরিষদের অধ্যাদেশ জারি হলো, জি এবং জারি হওয়ার পরে এর পরবর্তী পার্লামেন্টে গণপরিষদের গণপরিষদের এই বিলটি বা অধ্যাদেশটি আপনার হ্যাঁ পরবর্তী পার্লামেন্টে গ্রহণ করলো না, হ্যাঁ। মেজরিটি মেম্বার্স অফ পার্লামেন্ট তাকে গ্রহণ করলেন না, তাহলে তো জি আপনার এটা মানে আপনার এই গণপরিষদের অনিশ্চিত থেকে যাবে যদি প্রেসিডেন্ট সেটা অধ্যাদেশ জারি রাইট করেন, রাইট রাইট। তাই না? ও জি এখন কথা হচ্ছে যে আমাদের পার্টি আমরা তো গণপরিষদের কনসেপ্টে বিশ্বাস করি না। আমরা মনে করি জাতীয় সংসদের মধ্য দিয়েই, জাতীয় জি। সংসদের মধ্য দিয়ে কোনটা গ্রহণ করা হবে, কোনটা গ্রহণ করা সমীচীন হবে না, তা জাতীয় হুম, সংসদই আপনার ডিসিশন নেবে। তো জি।
আচ্ছা, আমি এখন একটা অন্য প্রসঙ্গে একটু আসি। আমি একটা অন্য প্রসঙ্গে আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গতকালকে যে ১/১১ সময়কার মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের প্রেক্ষাপট তৈরির চেষ্টা হচ্ছে। তো এই কথাটা উনি আসলে কোন প্রেক্ষিতে বললেন? আসলে কি সেরকম কিছু হচ্ছে? আপনার চোখেও কি পড়ছে? সেটা কেন, কিভাবে, এবং কোনটা দেখে আপনার আমার মনে হলো যে মিডিয়া ট্রায়ালের একটা আমার কাছে চেষ্টা যেটা হচ্ছে? মনে হয় সেটা আপনি দেখবেন যে মানে অতি সম্প্রতি আপনার কিছু মিডিয়াতে বিএনপির অফকোর্স মিডিয়ার দায়িত্ব বা সুশীল সমাজের দায়িত্ব বা ডেমোক্রেটিক সোসাইটির দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব, তাদের কর্মসূচির চুলচেরা বিশ্লেষণ হবে, সমালোচনা থাকবে নিঃসন্দেহে। আপনি জি। কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান সমালোচনার মধ্যে না এক। আমরা যে গণতন্ত্র বিশ্বাস করি, রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে, রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন তাদেরকে প্রশ্ন করতে হবে, বা রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ অংশীদার যারা হতে চান, হতে পারেন সম্ভব, তাদেরকেও প্রশ্ন করা যাবে। আমি ব্যক্তিগত বিশ্বাস করি যে প্রশ্নহীন সমাজ সেটা আসলে কোনো গণতান্ত্রিক সমাজ না। কিন্তু আপনি প্রশ্ন করার নামে যদি আপনি কাউকে মেলাইন করার যদি একটা ইল ডিজাইন থাকে, যেমন এখন দেখবেন মানে নানাভাবে বিএনপি যেহেতু একটা আগামীতে পত্রিকাতে সুশীল সমাজের আলোচনাগুলোতে যে বিষয়টা ফুটে ওঠে, সেটা হচ্ছে যে আগামীতে যে সময় নির্বাচনটা মানে একটা সম্ভাব্য নির্বাচন তো আপনি 5-10 বছর পর কোনো কারণ নেই, অর্থাৎ ইমিডিয়েট মানে ইসের যে নির্বাচনের একটা সম্ভাবনা দেখা দেয়। প্রধান উপদেষ্টা বাসায় ডিসেম্বর, বা তিনি আগে বলেছেন যে মানে আরো 2-3 মাস দেরি হতে পারে, এমন কি আপনার আগামী জুন, সবকিছু মিলিয়ে যেটা যে মানে নির্বাচনের যে আমরা একটা রোড ম্যাপের কথা আমরা অনুমান করি বা শুনতে পাচ্ছি, সেখানে নির্বাচন হলে একটা বিএনপিতে ফেয়ার ইলেকশন হলো বিএনপির সেই নির্বাচনে বিজয়ী হওয়ার একটা সম্ভাবনা প্রবল। এই ধরনের একটা পার্সপেক্টিভ যখন বিএনপি সম্পর্কে বিভিন্ন নেতিবাচক প্রচারণা চলে, তখন যেন মনে হয় যে এখানে কোন মহল, কোন শক্তি তারা বিএনপিকে মেলাইন করার নামে নামে তারা অন্য কিছু প্রচ্ছন্ন ভাবে বাংলাদেশের রাজনীতিতে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা 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 মনে হতে পারে। সাম্প্রতিককালে আপনি দেখবেন যে বিভিন্ন পত্রপত্রিকা খুলে আপনি দেখতে পাবেন বিএনপির অমুক নেতা, দেখা গেল একটা ইউনিয়ন পর্যায়ের লোক, তো পার্টিতে তার কোনো পদও নেই, পার্টিতে কোনো পদও নেই, দেখা গেল সে দলীয় শৃঙ্খলা বিরোধী একটা কাজ করেছে। করতেই পারে, একটা একটা মানে আপনার গণভিত্তিক একটা রাজনৈতিক দল, এটা তো আপনার ক্যাডার পার্টি না, একটা 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 গণসংগঠন। এই গণসংগঠনে একেবারে আপনার 55,126 বর্গ মাইলের এই দেশটাতে একটা গ্রামে আপনার মানে কমপক্ষে সক্রিয় 10টা বিএনপির মানে আপনার কর্মী আছে। এর মধ্যে দেখা গেল যে কেউ ব্যক্তিগত ভাবে দেখা গেল কেউ একজনের মানে তার প্রতিবেশীর সাথে ব্যক্তিগত ঝাঁটি আছে, তার পুকুরের মাছ ধরে ফেলে, তাহলে পুকুরের জমির মালিকানা নিয়ে তাদের একটা পারিবারিক বিরোধ আছে, থেকে নিউজ আসলো বিএনপি নেতা পুকুর দখল, তাই না? এইগুলো গ্রাম এলাকায় জায়গা জমি নানান কিছু নিয়ে আপনার মানে বা প্রতিবেশীর সাথে শরীরদের সাথে ভেজাল থাকে। এই ধরনের নিউজ গুলো ফোকাস করার সময় বলা হয় যে সে বিএনপির কিন্তু মানে কোন ইউনিয়ন পর্যায়ের কোনো পদধারী কর্মীও না, কিন্তু তাকে নিউজটা করার সময় বলে দেয় যে বিএনপির নেতা, মানে অ্যাজ ইফ যেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির কোন নেতা এরকম একটা মানে কাজ করেছে। তো যাই হোক, তো এই ধরনের একটা মানে মিডিয়াতে বিএনপির বিরুদ্ধে একটু নেতিবাচক প্রচারণাটা খুব বেশি মাত্রায় সক্রিয় থাকার কারণে আমাদের মনে হচ্ছে যে বিএনপি একটু কি বলে অনেক বেশি সম্ভাবনাকে একটু একটু মূল্যমান করে, একটু হ্রাস করে দেওয়ার একটা প্রবণতা হয়তো কারোর মধ্যে কাজ করছে। আমি আপনাকে শেষ প্রশ্নটাই করছি। আপনি যে কথাটা বললেন এই প্রশ্নের আমি একটা আপনার সাপ্লিমেন্টারি একটা কোশ্চেন করতে চাই। আপনি যেভাবে ছোট ছোট অপরাধের কথা বললেন, অথবা পদবিহীন বিএনপি সমর্থকের অপকর্মের কথা বললেন, এটা যেমন সত্য, পাশাপাশি আপনি কি মনে করেন যে মাঠ পর্যায়ে এখনো বড় ধরনের চাঁদাবাজি, বড় ধরনের এই ধরনের দখলদারিত্বের মধ্যে বিএনপির মানে অনেক বড় নেতারাও কি সম্পৃক্ত নয়? আপনি এরকম বলতে চাচ্ছেন সবই কি এরকম ছোটখাটো হচ্ছে? এবং বড় না, ঘটনাগুলো যদি হয়, আমি একটু শেষ করে দিই, বড় ঘটনাগুলো যদি বেরিয়ে আসে, এগুলো যদি বেরিয়ে আসে পত্রপত্রিকার মাধ্যমে, তো এটাকে আপনারা নেগেটিভ ভাবে নিচ্ছেন কেন? এটা তো আপনাদের জন্য ভালো, আপনারা জানতে পারছেন কোথায় কি আমরা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু নেগেটিভ ভাবে নিচ্ছে না। যেমন আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই,
আমার নির্বাচনী আসন মুন্সিগঞ্জ 2, সেখানে আমার পার্শ্ববর্তী ইউনিয়নে বিএনপির যিনি প্রেসিডেন্ট ছিলেন, বিএনপির যারা সেক্রেটারি ছিলেন, তারা কি করেছিলেন, ওখানে একটা এক্সিস্টিং আপনার ঘাটটা আছে, সেই ঘাটের ইজারাদার ছিল আওয়ামী আওয়ামী কি বলে মানে আওয়ামী লীগের কৃষক সংগঠন বা এরকম শ্রমিক সংগঠনের এক নেতার নামে লিস্ট দেওয়া ছিল। জি তো বিএনপির স্থানীয় নেতারা, ওই ওই ইউনিয়ন সংগঠন স্থানীয় নেতাদের মধ্যে 2-3 জন তারা ওদের সাথে সংযুক্ত হয়ে সংযুক্ত ব্যবসার মধ্যে ঢুকেছিল। এটা নিয়ে প্রথম আলোতে একটা নিউজ আসার পরে সাথে সাথে কিন্তু আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, একটা ইউনিয়ন লেভেলের কথা বলছি, পদধারী জি পদধারী নেতা ছিল তারা, ইউনিয়ন কমিটির প্রেসিডেন্ট ছিল। তারেক রহমান সাহেব কিন্তু মানে আপনার স্ট্রেইট কাট কমিটি ডিসলভ করে দিয়েছে এবং পার্টি জি থেকে তাদের বসে। সুতরাং মিডিয়াতে আপনার যখন কোনো নিউজ আসে তখন তাৎক্ষণিকভাবে আমাদের পার্টির তরফ থেকে কিন্তু আমরা এটাকে ইনভেস্টিগেট করি। আমরা যদি এটা সত্যতা পাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। গত মানে 15 তারিখে, হ্যাঁ এই গত 15 তারিখেই আপনার মানে গ্রেটার ফরিদপুরে, অর্থাৎ ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, আপনার শরীয়তপুর, হ্যাঁ সব মিলে আপনার যে 5টা জেলা মানে হ্যাঁ রাজবাড়ী, গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, এসব মিলে যে 5টা জেলা নিয়ে আমরা একটা বর্ধিত সভা করলাম। সেখানেও কিন্তু আমরা ওয়ার্ন করেছি এবং আমরা বলেছি যে জেলার নেতৃবৃন্দ উপজেলায় যাবে, উপজেলায় যে ইউনিয়ন লেভেলে যাবে, এই ধরনের ঘটনাগুলি পত্রপত্রিকা যেগুলো আসে, পত্রপত্রিকা আসুক আর না আসুক, মানুষের মধ্যে কোনো আলোচনা আছে, দলের কোনো পর্যায়ের কোনো নেতা কর্মী দলের নাম ভাঙিয়ে যদি কেউ যদি কোনো অপরাধ কর্মকাণ্ডের মধ্যে কেউ যুক্ত হয়ে যায়, সেটাকে ফাইন্ড আউট করতে আমরা বলেছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছি। আরো প্রয়োজন আমাদের কাছে, যেমন আমি একটা বিভাগের আমি টিম লিডারের দায়িত্ব পালন করছি, পার্টির এই অ্যাক্টিভিটি গুলো মনিটর করার দায়িত্ব প্রাপ্ত আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি না তা না, ভেরি মাচ আমি যেমন করছি একইভাবে অন্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত যারা মানে আছেন যারা, তারা প্রত্যেকেই কিন্তু আমি ব্যাপারে অত্যন্ত অ্যালার্ট আছে। অর্থাৎ ইন এনি ওয়ে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে কোনো ব্যক্তি বিশেষের, মানে তাদের কোনো লোভ, স্থানীয়ভাবে তাদের কোনো লোভের কারণে অথবা তাদের বাড়াবাড়ির কারণে মানে পার্টির ইমেজ ক্ষুণ্ণ হতে পারে, সেটা কিন্তু আমরা একেবারে জিরো টলারেন্সের জায়গায় নিয়েছি। আমরা কিন্তু একেবারে আমরা অ্যালাউ করছি না। জি আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই ইনিশিয়েটিভটাকেও কিন্তু আপনার মানে মিডিয়া বা সমাজ যারা আছেন তাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। বিএনপি তো ব্যবস্থাগুলো নিচ্ছে, মাত্রই ব্যবস্থা নিচ্ছে এবং তদন্তপূর্ব ব্যবস্থা নিচ্ছে। জি অনেক ধন্যবাদ জনাব আসাদুজ্জামান রিপন। আপনি আপনার মানে ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিলেন, এই জন্য আমাদের ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাবেন। আপনার সাথে প্রোগ্রাম করতে তো খুব আমি আনন্দ বোধ করি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব ডক্টর আসাদুজ্জামান রিপনের মন্তব্য তার পার্টি সম্পর্কে এবং তার পার্টির বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে, এবং সর্বোপরি সংস্কার কর্মসূচি যেটা চলছে যা নিয়ে কেউ কেউ বিতর্ক করছেন, কেউ কেউ আপত্তি করছেন, এবং ওনার দল কি ভাবছে সে বিষয়ে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন, শুনতে পারলেন। আপনারা ভালো থাকবেন, আগামীতে আবারও কথা হবে। আল্লাহ হাফিজ।